গল্পতরু চ্যানেলে আপনাদের সাথে আছি আমি রাজ। পড়ছিলাম সমরেশ মজুমদারের উপন্যাস সিনেমাওয়ালা। পড়ছি এর ৮ম পর্ব। বর্ধমান রোড অভিজাত এলাকা। গেট পেরিয়ে গাড়ি ভেতরে ঢুকতেই যেভাবে দারোয়ান ছুটে এসেছিল তাতে স্পষ্ট বোঝা গিয়েছে জয়ন্তকে ওরা খুব ভালো করে চেনে। গাড়ি থেকে নেমে জয়ন্ত ওদের সঙ্গে কথা বলে গাড়ির দরজা খুলল। আমার বন্ধু এখন এখানে নেই। আসলে আমরা তো খবর দিয়ে এখানে আসিনি। যা হোক, কেয়ারটেকার আপনাকে ফ্ল্যাটটা দেখিয়ে দেবে। আপনি যান, আমি নিচে অপেক্ষা করছি। আপনি যাবেন না? আমার সঙ্গে যাওয়াটা শোভন হতো, কিন্তু আমি আপনাকে ইনফ্লুয়েন্স করতে পারি এই ভয় যাচ্ছি না। জয়ন্ত হাসল। নিচে বিশাল কার পার্কিং, দুটো লিফট। তার একটায় চেপে অদিতি কেয়ারটেকারের সঙ্গে বাড়ির ১০ তলায় উঠে এলো। তালা খুলে যে ফ্ল্যাট তাকে দেখানো হলো তা এক কথায় অনবদ্য। ব্যালকনিতে দাঁড়ালে সমস্ত কলকাতাকে হিরে হয়ে জ্বলতে দেখা যাবে। পাশের ঘরটার একদিকের দেওয়াল কাঁচের, আকাশ যেন ঘরের ভেতরে ঢুকে এসেছে। প্রতিটি ঘরে ওয়াল টু ওয়াল কার্পেট। কার্পেটের রঙের সঙ্গে দেওয়ালের রঙে চমৎকার বন্ধুত্ব রয়েছে। এখানে এসে থাকলে একটি অতিরিক্ত আসবাব কিনতে হবে না। কেয়ারটেকার অবাঙালি, কিন্তু ভালো বাংলা বলে। ঠিক আছে? ঠিক তো আছে, কিন্তু লিফট খারাপ হলে? দুটো লিফট তো একসঙ্গে খারাপ হবে না। তাছাড়া এখানে খুব ভালো মেকানিক রয়েছে, কোনো ভয় নেই। এই ফ্ল্যাট কতদিন খালি আছে? এখানে তো কেউ থাকে না ম্যাম সাহেব। ২ বছর হলো বাড়িটা তৈরি হয়েছে, কিন্তু এখানে থাকবেন বলে আপনি প্রথম এলেন। ফ্ল্যাটের মালিক এত কম টাকায় কেন ভাড়া দিচ্ছেন এই প্রশ্ন কেয়ারটেকারকে করা সমীচীন হবে না বলে নিচে নেমে এলো অদিতি। জয়ন্ত দাঁড়িয়েছিল, এগিয়ে এলো। পছন্দ হয়েছে? নিশ্চয়ই, কিন্তু আপনি বোধহয় ভুল শুনেছেন। কি? ওই ফ্ল্যাটের ভাড়া ৫০,০০০ হলেও অবাক হতাম না। কোনোরকম অ্যাডভান্স নেই, মাত্র ১০,০০০ ভাড়া। বিশ্বাস করতে পারছি না। বিশ্বাস করুন, কখনো কখনো এমন ঘটনা ঘটে। যার ফ্ল্যাট তার টাকার চাহিদা নেই, সে চায় যিনি থাকবেন তিনি যেন ফ্ল্যাটটার একটু যত্ন করেন, দ্যাটস অল। কিন্তু তিনি যদি আমাকে ভাড়া দিতে রাজি না হন? দিয়ে ধন্য হয়ে যাবেন। অদিতির গালে রক্ত জমল। আপনি না? গাড়িতে উঠে জয়ন্ত জিজ্ঞাসা করল, কবে থেকে আসবেন? যেদিন থেকে উনি বলবেন। ওই ফ্ল্যাটটা? ওটা যেমন আছে তেমন থাক। বাবা মায়ের পক্ষে ওই ফ্ল্যাট বেশ ভালোই। সুলেখা আমার সঙ্গে চলে আসবে। কাজের লোকজন যা দরকার কেয়ারটেকারকে বললে পেয়ে যাবেন। আচ্ছা। কিছুক্ষণ চলার পর জয়ন্ত বলল, আপনি কি বলুন তো? বুঝলাম না। একটা ভালো খবর হলো, অথচ ৪ আনার বাদাম খাওয়ালেন না। ৪ আনায় আজকাল বাদাম পাওয়া যায়? বেশ, ৪০০ টাকার ডিনার খাওয়ান। ঠিক আছে, চলুন। আজ? এখন? জয়ন্ত যেন অবাক। নয় কেন? আপনি তো বললেন কোনো ভালো কাজ কালকের জন্য ফেলে রাখার অর্থ হয় না। গাড়ি ঘুরল। অদিতি জিজ্ঞাসা করল, আমরা কোথায় যাচ্ছি? যেখানে আপনাকে মানাবে। নামটা শুনি। তাজ বেঙ্গল। উরে বাস! আমার ব্যাগে বেশি টাকা নেই কিন্তু। এবার ক্রেডিট কার্ড সঙ্গে রাখবেন, সমস্যা হবে না। সেটা তো ভবিষ্যতের কথা। প্রাচীনকালের একটা প্রবাদ আছে, ঋণ করেও ঘি খাও। ভালো খাওয়ার ব্যাপারে ধার করতে আপত্তি নেই। আজ না হয় তাই করলেন। চলুন, আমরা এসে গেছি। অদিতি একটি আলো ঝলমল ৫ তারা হোটেলের লবি দেখতে পেল। হোটেলের কর্মচারী দরজা খুলে দিয়েছিল। তার হাতেই চাবি দিয়ে জয়ন্ত অদিতির পাশে হাঁটতে হাঁটতে চাপা গলায় বলল, এখন আপনার যা পরিচিতি তাতে এর চেয়ে কম দামে কোনো হোটেলে বা রেস্তোরাঁয় গেলে বিপদে পড়বেন। যাওয়া উচিত নয়। চমৎকার খাওয়া, বাজনা, আলো। জয়ন্তর কথায় সময়টা যেন মাখনের মতো গুলে গেল। ওরা যখন আবার গাড়িতে উঠল তখন রাত হয়েছে। অদিতি বলল, খুব ভালো একটা সন্ধ্যার জন্য ধন্যবাদ। ওটা তো আমার বলার কথা। আমারও। আচ্ছা, আপনি যা বলেন তা কি মন থেকে বলেন? আমার ক্ষেত্রে তো নিশ্চয়ই। আপনি কি চান? বন্ধুত্ব, ব্যাস। এর বেশি চাওয়ার সাহস আমার নেই। সেটা বুঝতেই পারছি। কিরকম? এখন নয়, ফিরে গিয়ে ফোন করবেন, বলবো। বাড়ির সামনে গাড়ি থামিয়ে জয়ন্ত চেয়েছিল তাকে ফ্ল্যাটের দরজা পর্যন্ত পৌঁছে দিতে। অদিতির আপত্তিতে সে ফিরে গিয়েছিল।
সুলেখা দরজা খুলে জিজ্ঞাসা করল, পছন্দ হয়েছে? কি? হকচকিয়ে গেল অদিতি। বাহ, ফ্ল্যাট দেখতে গেলে যে? ও হ্যাঁ, হয়েছে, খুব ভালো ফ্ল্যাট। বাবা মা কোথায়? খেয়ে দিয়ে শুয়ে পড়েছেন। এই সময় টেলিফোন বাজল। সুলেখা ধরার আগে অদিতি এগিয়ে গিয়ে রিসিভার তুলল। হ্যালো। ও, কি ব্যাপার, এত তাড়াতাড়ি? ওপাশ থেকে জয়ন্তর গলা শোনা গেল। ধৈর্য রাখতে পারছি না। অদিতি তাকাল সুলেখার দিকে। সুলেখা সঙ্গে সঙ্গে শোয়ার ঘরে চলে গেল। গলাটা যতখানি সম্ভব নিচে নামিয়ে অদিতি বলল, আমার আর আপনি শুনতে ভালো লাগছে না। এখন তার সব ইচ্ছাই যেন ঈশ্বর পূর্ণ করে দিতে ব্যগ্র। মানুষের জীবনে এমন সময় কদাচিৎ আসে, কিন্তু যখন আসে তখন ধুলো ধরলে শোনা হয়। পাকা জুয়ারিরা বলে থাকেন, হাঁটতে হাঁটতে হঠাৎই জেতার পালা চলে আসে এবং তখন ভাগ্য তুঙ্গে থাকে। কিন্তু সেই সময়টা যখন চলে যায় তখন বেশিরভাগ জুয়ারি বুঝতে পারে না, চাকা ঘোরার মতো দুর্ভাগ্যের সময় এলেও তারা খেলে যায় এবং হেরে যায়। জুয়ো খেলার অভিনেত্রী হিসেবে সাফল্য অবশ্যই এক নয়। পশ্চিমবাংলার ছায়াছবির জগতের ১ নম্বর নায়িকা হয়ে অদিতি সব রকম স্বাচ্ছন্দ্য দুহাতে পেয়ে যাচ্ছিল। সে জানে, দেহপট শনেনট সকলই হারায়। শরীরে যখন বয়সের ছাপ পড়বে তখনই নায়িকা হিসেবে তার দিন শেষ হবে, কিন্তু কবে সেদিন আসবে তার জন্য এখনই হাহুতাশ করার কোনো কারণ নেই। ইতিমধ্যে অদিতির সাংসারিক ব্যবস্থার কিছু পরিবর্তন হয়েছে। পুরনো ফ্ল্যাটে বাবা এবং মা রয়েছেন, তাদের যা যা প্রয়োজনীয় তার ব্যবস্থা করে দেওয়া হয়েছে। সুলেখাকে নিয়ে অদিতি চলে এসেছে আলিপুরের ফ্ল্যাটে। সেখানে অনেক বেশি আরাম। আরামের অন্যতম কারণ ফিল্মের নায়িকা সম্পর্কে প্রতিবেশীদের অনাবশ্যক কৌতূহল নেই। ফ্ল্যাটটা বড়। সুলেখা ইতিমধ্যে গুছিয়ে নিয়েছে। নতুন গাড়ি এসেছে গ্যারাজে। সন্ধে ৬টার পর শুটিং করে না অদিতি। ৬:৩০টার মধ্যে বাড়িতে ফিরে আসে। ৭টায় বেল বাজে। অদিতি দরজা খোলে। ওই বেল জয়ন্তর। এ বাড়ি থেকে জয়ন্ত যায় ঠিক ১০টায়। প্রতিটি দিন তাদের ঘনিষ্ঠ করছে। অদিতির বিশ্বাস হয় জয়ন্ত আসার পর তার জীবনটা বদলে গেছে। তার ভয় হয়েছিল সেদিন, যেদিন সে জয়ন্তকে নিজের জীবন বৃত্তান্ত শুনিয়েছিল। অবশ্য ঠিক শুনিয়েছিল না বলে শোনাতে বাধ্য হয়েছিল। জয়ন্ত তাকে ভালোবেসেছে, তাকে জড়িয়ে স্বপ্ন দেখছে, একথায় স্পষ্ট করে জানার পর প্রচণ্ড দ্বিধায় পড়েছিল। ধনী এক মন্ত্রীপুত্রের সঙ্গে আলাপ হয়েছে। ভদ্রলোক বন্ধুত্ব করতে চান, সেটা এক ধরনের ব্যাপার, কিন্তু যে তাকে সমস্ত জীবন জুড়ে পেতে চায় তার সঙ্গে ছলনা না রাখাই ভালো। ছলনা যদিও সে ইচ্ছে করে করছে না, কিন্তু তার জীবনের অন্ধকার দিকটা লুকিয়ে রাখা তো ছলনা করাই। জয়ন্তর ব্যবহার, কথাবার্তা, তার সম্পর্কে আগ্রহ অদিতিকে প্রবলভাবে আন্দোলিত করেছিল। এই জয়ন্ত তার পাশ থেকে সরে যাক সে কখনোই চাইবে না। তাই ভয় হয়েছিল, সত্যি শুনলে যদি ওর বিরূপ প্রতিক্রিয়া হয়। সে বিবাহিতা এবং ডিভোর্সি জানার পর জয়ন্তর সব আগ্রহ যদি চলে যায়। কয়েকদিন নিজের সঙ্গে লড়াই করেছিল অদিতি। শেষ পর্যন্ত স্থির করল, যা হয় হোক, বলবে। কোনো সম্পর্কই মিথ্যার উপর দাঁড়িয়ে থাকতে পারে না। অস্বচ্ছ পর্দা সামনে রাখলে আকাশ দেখা যায় না। তোমার সঙ্গে আমার জরুরি কথা আছে জয়ন্ত। খুব সিরিয়াস ব্যাপার বলে মনে হচ্ছে। হ্যাঁ, সিরিয়াস। আমরা যেভাবে পরস্পরের দিকে এগিয়ে চলেছি তা নিশ্চয়ই হালকা নয়, তাই না? নিশ্চয়ই নয়। এই সম্পর্কের কোনো পরিণতি চাও তুমি? নিশ্চয়ই। আমি তোমাকে আমার স্ত্রী হিসেবে পেতে চাই। আমরা যা চাই তা সবসময় পূর্ণ হয় না জয়ন্ত। অসম্ভব। তোমার আপত্তি না থাকলে আমি পৃথিবীর কোনো বাধা মানব না। বেশ, এরপর তোমাকে সব জানতে হবে। কি ব্যাপারে? আমার ব্যাপারে, আমার কথা। অদিতি জয়ন্তর চোখের দিকে তাকিয়ে বলল, সেটা জানার পর যদি তোমার মন বদলে যায়, তুমি যদি সিদ্ধান্ত পাল্টে ফেলতে পারো, আমি তোমাকে দোষী করব না। তুমি আমাকে চিন্তায় ফেলে দিলে। কি এমন কথা যা জানাতে এত সংকোচ বোধ করছ? জয়ন্ত বলল, আমি কৃষ্ণনগরে থাকতাম। নিঃশ্বাস ফেলল অদিতি। জানি, সেখান থেকে সেলস গার্লের চাকরি নিয়ে কলকাতায় এসে একটা মেয়েদের মেসে উঠেছিলে। এই সময়ে একজন ফিল্ম ডিরেক্টর তোমাকে নির্বাচিত করেছেন। এগুলো পরের গল্প। এর আগে আরেকটা গল্প আছে। ও, এই কথা? এই কথা মানে? তুমি নিশ্চয়ই আমাকে একটা কুমারী মেয়ে বলে ভাবো।
কি করে ভাবব? কমলেন্দুবাবুর সঙ্গে তোমার বিয়ে হয়েছিল এবং শেষ পর্যন্ত ডিভোর্সও। ডিভোর্সিকে কেউ কুমারী বলে না। অবশ্য তুমি তুমি আমার সম্পর্কে এসব জানো? চিৎকার করল অদিতি। দুহাতে তাকে জড়িয়ে ধরল জয়ন্ত। জানি। কি করে জানলে তুমি? আশ্চর্য, এ তো খুব সামান্য ব্যাপার। ওই পার্টিতে তোমাকে প্রথম দেখে আমার মনে হয়েছিল তুমি আমার ভবিষ্যৎ। যে প্রডিউসার ভদ্রলোকের আমন্ত্রণে ওই পার্টিতে গিয়েছিলাম তার কাছে তোমার সম্পর্কে জানতে চাই। তিনি যতটুকু জানেন বলেছিলেন, বাকিটা জানতে খুব বেশি কষ্ট করতে হয়নি। আমি ডিভোর্সি জানার পরে তুমি পিছিয়ে গিয়েছিলে? না তো। না, তুমি তারপরে দীর্ঘকাল যোগাযোগ করনি। করিনি কারণ ভেবেছিলাম আগ্রহী হলে তুমিই যোগাযোগ করবে। আমাদের সোসাইটিতে অনেক সুন্দরী মেয়ে আমার সঙ্গে এইভাবে যোগাযোগ করেছে, কিন্তু তুমি কোনো আগ্রহ দেখালে না। ততদিনে আমি মন স্থির করে ফেলেছি তোমার অতীত নিয়ে আমি আদৌ চিন্তিত নই। তাই তোমার কাছে এলাম খোলা মন নিয়ে। এসে বুঝলাম ভুল করিনি। কি করেছি? জয়ন্তর বুকে মুখ রাখল অদিতি। নীরবে মাথা নেড়ে জানিয়ে দিল জয়ন্ত ভুল করেনি। তার বুক থেকে যেন পাহাড় নেমে গেল। দিনটা রবিবার, শুটিং নেই। সুলেখা গাড়ি নিয়ে বেরিয়েছে মার্কেটিংয়ে। সঙ্গে নিয়ে গিয়েছে কাজের মেয়েটিকে। অদিতি একটা নতুন ছবির স্ক্রিপ্ট পড়ছিল। এই সময় কাজের ছেলেটি এসে বলল, এক বাবু দেখা করতে চাইছে, খুব জরুরি। আলিপুরের এই বাড়িতে ফ্যানেদের উৎপাত হয়নি এখনো। কি খেয়াল হলো, অদিতি বলল, দরজা খুলে বসতে বলো, আসছি। কয়েক মিনিট বাদে বসার ঘরের দরজায় পা দিতেই চমকে উঠল অদিতি। কমলেন্দু তাকে দেখে উঠে দাঁড়িয়েছে। কি ব্যাপার? প্রচণ্ড রেগে গিয়েছিল অদিতি। দুটো হাত জড়ো করল কমলেন্দু। প্লিজ, খারাপ ব্যবহার করো না। আমি এখন চেঞ্জম্যান, তোমাকে বিরক্ত করতে আসিনি। তাহলে? না এসে পারলাম না। যাই ঝামেলা হোক, আফটারঅল তুমি আমার এক্স ওয়াইফ। এখন তোমার কত নাম হয়েছে, সারা দেশের লোক তোমাকে এক ডাকে চেনে। যারা জানত তুমি আমার ওয়াইফ ছিলে, একালে তারা বলে তোর গর্বিত হওয়া উচিত। আমি সত্যি গর্বিত। তোমার কাছে আমি এখন নস্যি। এইসব কথা শোনার কোনো প্রয়োজন নেই। প্লিজ গেট আউট। যাব, নিশ্চয়ই যাব। তোমার বুকে আমার জন্য এক ফোঁটা জায়গা নেই তা আমি জানি, কিন্তু আজ আমি তোমার কৃপা প্রার্থী। বুঝলাম না। আমার মা, তোমার এক্স শাশুড়ি, খুব অসুস্থ, ক্যান্সার হয়েছে। ডাক্তাররা বলছে ভেলোরে নিয়ে গেলে বাঁচার একটা সম্ভাবনা আছে, কিন্তু ভেলোরে নিয়ে যাওয়ার ক্ষমতা আমার নেই। অথচ মানুষটাকে চোখের সামনে মরতে দেখতে পারছি না। আজ মা নিজেই বলল, খোকা, তুই একবার বৌমার কাছে যা। তাই চলে এলাম। কমলেন্দু মাথা নাড়ল। মাইরি, বিশ্বাস করো, আমার একটু ইচ্ছে ছিল না আসার। স্তব্ধ হয়ে দাঁড়িয়ে রইল অদিতি। সেই ভদ্রমহিলা, যিনি একদা তার শাশুড়ি ছিলেন। তার মুখ মনে পড়ল। যতই শত্রুতা করুক, আজ তার এই দশা হবে ভাবতে পারিনি সে। কত টাকা চাঁদা দিতে হবে? চাঁদা? হক চকিয়ে গেল কমলেন্দু। এরকম কেস হলে অনেকেই চাঁদা চাইতে আসে। হে, তুমি কি বললে অদিতি? আফটারঅল তোমার এক্স শাশুড়ি আমার গর্ভধারিণী। যাগে, আমি কিছু মনে করিনি। বেশি নয়, আমি খোঁজখবর নিয়েছি। ভেলোরে নিয়ে চিকিৎসা করাতে হলে লাখ 2 দরকার। গম্ভীর মুখে বলল কমলেন্দু। অর্থাৎ আমাকে লাখ 2 দিতে হবে? তার নিচে দিলে বাঁচানো যাবে না। আমি কেন দেব? ভালোবেসে দেবে, গুরুজন বলে কথা। যদি 1 পয়সাও না দিই? দেবে না? তাহলে আর কি করব? চলে যাব? নিজের মাকে চোখের সামনে একটু একটু করে মরতে দেখব? তাই দেখো অদিতি, তুমি যে সত্যি কথা বলছো তার কোনো প্রমাণ আমার কাছে নেই। মাকে অসুস্থ বানিয়ে ফুর্তি করার জন্য টাকা চাওয়া তোমার পক্ষে স্বাভাবিক। যে স্ত্রীর ছবি বিক্রি করতে পারে সে সব পারে। অনেক হয়েছে, এবার বিদায় হও। তাহলে তুমি দিচ্ছ না? মুখ শক্ত হল কমলেন্দুর। না, গেট আউট, গেট আউট ফ্রম হিয়ার, চিৎকার করে উঠল অদিতি। দুটো হাত মাথার উপর তুলে অদিতিকে থামাতে চাইল কমলেন্দু। তুমি বড় উত্তেজিত হচ্ছ, একটু শান্ত হয়ে শোনো। মায়ের অসুখ যদি মিথ্যে হয় তাহলে তুমি আমাকে যে শাস্তি দেবে তাই মেনে নেব। আমি তোমার কোনো কথা শুনতে চাই না। কেউ যদি না শুনতে চায়
তাহলে তো জোর করে শোনানো যায় না। ঠিক আছে বাবা, আমি যাচ্ছি, কিন্তু একদম খালি হাতে যাব? তার মানে? মায়ের জন্যে ফল কিনতে হবে, ওষুধও। তোমার কি লজ্জা বলে কিছু নেই? কমলেন্দু হাসলে। না গো, ওই যে বলে না, মান লজ্জা ভয় তিন থাকতে নয়, ওই তিনটেই জলাঞ্জলি দিয়েছি। এই সময় বেল বাজল। কমলেন্দু বলল, না না, তোমাকে কষ্ট করতে হবে না। আফটারঅল সিনেমার হিরোইন আমিই খুঁজছি। জয়ন্তকে এই সময় আশা করেনি অদিতি। দরজা খুলতেই জয়ন্ত ঘরে ঢুকে কমলেন্দুকে দেখল। কমলেন্দু অনেকটা নিচু হয়ে নমস্কার করে বলল, আরে আপনি এই অসময়ে? তার মানে? জয়ন্ত বিরক্ত। আপনি স্যার সন্ধ্যাবেলা এখানে আসার সময় পান বলে আমি জানতাম, তাই কাজের কথা সারতে সকালবেলায় এসেছিলাম। জয়ন্ত অদিতির দিকে তাকাল। ইনি? অদিতি কিছু বলার আগেই কমলেন্দু বলল, আমি স্যার খুব সামান্য মানুষ। অদিতিকে অনেক দিন থেকে চিনি। একসময় আমাদের বিয়ে হয়েছিল তো। অবশ্য তখনকার অদিতির সঙ্গে এখনকার অদিতির কোনো মিল নেই। আচ্ছা, আপনি ওর এক্স হাজব্যান্ড? হাসল কমলেন্দু। আমি অনেকক্ষণ বলেছি এ বাড়ি থেকে চলে যেতে। অদিতি শক্ত গলায় বলতেই জয়ন্ত অবাক হয়ে তাকাল। কমলেন্দু বলল, দেখুন স্যার, বিপদে পড়ে মানুষ যদি শত্রুর কাছেও যায় তাহলে শত্রু ফিরিয়ে দেয় না। আর ও হল আমার এক্স ওয়াইফ, অথচ আমাকে বেরিয়ে যেতে বলছে। জয়ন্ত হাসল অদিতির দিকে তাকিয়ে। কি ব্যাপার? এই লোকটি একটি মিথ্যেবাদী, ভণ্ড। আমি যখন ছবিতে প্রথম আসি তখন আমাকে ব্ল্যাকমেইল করে রোজগার করতে চেয়েছিল, পারেনি। এতদিন পরে এখানে এসেছে মায়ের চিকিৎসার জন্য 2 লক্ষ টাকা চাইতে। 2 লক্ষ? জয়ন্ত জিজ্ঞেস করল। হ্যাঁ স্যার, আমার মায়ের ক্যান্সার হয়েছে, ভেলোরে নিয়ে যেতে হবে। 2 হাত কচলাল কমলেন্দু। আপনার মায়ের ক্যান্সার হয়েছে? খুবই দুঃখজনক, কিন্তু ও কেন দেবে? মানবিক কারণে, কমলেন্দু জবাব দিল। তোমার কোনো কথা শুনতে চাই না আমি, অদিতি বলল। এখন তো বলবেই, 2 হাতে টাকা কামাচ্ছ, বড় গাছে নৌকো বেঁধেছ। যদি এসব করেই থাকি তো তোমার কি? তোমার সঙ্গে কোনো সম্পর্ক আমার নেই। এরপরে এখানে এলে আমি পুলিশ ডাকব। পুলিশ? হ্যাঁ, তুমি আমাকে আর কখনো বিরক্ত করবে না বলে পুলিশকে কথা দিয়েছিলে, নিশ্চয় ভুলে যাওনি? কেউ কখনো ভোলে? স্যার, আপনি একটু দেখুন। সরি, আপনি চলে যান। তা তো বটেই, আমি চলে যাব আর আপনি থাকবেন। তার মানে? স্যার, পুরুষ মানুষ হল মেয়ে ছেলেদের কাছে ছাতার মতো, একটা গেলে আরেকটা দরকার। আমি নেই, আপনি আছেন। কমলেন্দু হাসল। খপ করে কমলেন্দুর জামার কলার ধরল জয়ন্ত। আর একটা কথা বলেছ কি তোমাকে শেষ করে দেব, স্কাউন্ড্রেল। নিজেকে ছাড়াবার চেষ্টা করতে করতে কমলেন্দু বলল, ছি ছি ছি, এ কি করছেন স্যার? কত বড় মানুষের ছেলে আপনি, মন্ত্রীর বদনাম হয়ে যাবে খবরটা কাগজে বের হলে। ছাড়ুন। জয়ন্ত ছেড়ে দিয়ে জিজ্ঞাসা করল, আমাকে তুমি চেনো? বিলক্ষণ, রোজ সন্ধেবেলা এখানে আসেন আনন্দ করতে। ওই 2 বুড়ো বুড়িকে পুরনো ফ্ল্যাটে ফেলে রেখে অদিতি আপনার ঠিক করে দেওয়া ফ্ল্যাটে এসেছে আনন্দিত হতে। চিনব না? তুমি কি চাও? ওই তো 2 লক্ষ টাকা, আপনার হাতের নস্যি। আপনার পকেটে টাকা গুজে দেওয়ার জন্যে ব্যবসায়ীরা হত্যে দিয়ে পড়ে আছে। দিন স্যার। আপনি নিশ্চয়ই খবর জানেন। ইচ্ছে করলে আমি আপনাকে পৃথিবী থেকে সরিয়ে দিতে পারি। নিশ্চয়ই জানি, এবং সেটা করলে কোনো পুলিশ কারণ খুঁজতে চাইবে না। ক্ষমতা যার হাতে সে সব পারে স্যার। তাহলে নিজের ভালো চাইলে এখানে আর আসবেন না। আসব না। কমলেন্দু মাথা নাড়ল। টাকাটা দেবেন না স্যার? জয়ন্ত রাগত ভঙ্গিতে কমলেন্দুর দিকে এগিয়ে যেতে সে ছিটকে দরজার কাছে চলে গেল। ঠিক আছে, যাচ্ছি যাচ্ছি। তবে কি জানেন স্যার, এখন আমার অবস্থা হয়েছে ঠিক নদীর মতো। মানে? নদীর মুখে বাদ দিলে ঠিক পাশ দিয়ে রাস্তা করে নেয়। ও দিল না, আপনিও হাত উপর করবেন না, কিন্তু আমার তো দরকার। তবে আপনাদের কথা আর কাউকে বললে যদি পাওয়া যায় কিছু। কথা শেষ না করেই প্রায় দৌড়ে পালিয়ে গেল কমলেন্দু। অদ্ভুত লোক। দরজা বন্ধ করল জয়ন্ত। করে দেখল অদিতি দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদছে। সে কাছে গেল। তুমি কাঁদছ কেন? আমার জন্যে তোমাকে অপমানিত হতে হলো। তোমার জন্যে মানে? রাস্তার একটা পাগল কুকুর যদি ঘরে ঢুকে কামড়াতে চায় তো তুমি কি করতে পারো? কিন্তু ও তো আমার সূত্রেই এসেছিল। মনে হয় আর আসবে না। 2 হাতে জড়িয়ে ধরল জয়ন্ত। হঠাৎ কাঁপুনি এলো অদিতির।
ভেজা গলায় বলল, তুমি আমাকে কখনো ছেড়ে যাবে না তো? কি করে এসব ভাবছ? আমার খুব ভয় করছে। পাগল, ওকে আমি বিশ্বাস করি না। ও তোমার দুর্নাম রটাতে পারে। দুর্নাম মানে? আমি তোমাকে ভালোবাসি, এটা দুর্নাম যদি হয় তাহলে আমি খুশি হব। কিন্তু তোমার বাবা? বাবাকে যা বলার তা আমি বলবো। তাছাড়া আমার বাবার কাছে পৌঁছাতে ওর এক জীবন লেগে যাবে। ওর মতো নির্লজ্জ মানুষের পক্ষে সব সম্ভব। দেখো, আমি ছেলে মানুষ নই। তোমাকে ভালোবাসে এই সত্যিটা যদি কেউ মেনে নিতে না পারে, তাহলে তার সঙ্গে আমার সম্পর্ক শেষ হয়ে যাবে। আচ্ছা, লোকটা এখন কোথায় থাকে? বোধহয় কৃষ্ণনগরে। এরকম মানুষের বেঁচে থাকার কোনো অধিকার নেই। কিন্তু আমি যদি সেরকম কিছু করাই, তাহলে নিজের কাছে ছোট হয়ে যাব। না, তোমাকে কিছু করতে হবে না। তুমি আমার কাছে আমার হয়ে থাকো। এই সময় সুলেখা ফিরল। সুলেখা সচরাচর জয়ন্তর সঙ্গে কথা বলে না। সমীহ করে মাথা ঝুঁকিয়ে আড়ালে চলে যায়। আজও যাচ্ছিল, কিন্তু টেলিফোনটা বাজল। সুলেখা ফোন ধরল। বোঝা যাচ্ছে ওপাশ থেকে হিন্দিতে কথা বলছে। কিছুটা শোনার পর সুলেখার রিসিভারে হাত চাপা দিয়ে জিজ্ঞাসা করল, দিদি, বোম্বে থেকে ফোন এসেছে, কথা বলতে চাইছে। কে? একজন বিখ্যাত ফিল্ম প্রডিউসার। ওর পরের হিন্দি ছবিতে তোমাকে নায়িকার ভূমিকায় নিতে চায়। কবে কলকাতা এসে কথা বলবে জানতে চাইছে। কি বলবো? সুলেখা জিজ্ঞাসা করল। হিন্দি ছবি? আমি তো হিন্দি জানি না। তাছাড়া বোম্বে গিয়ে আমি থাকতে পারবো না, বলে দে, অদিতি বলল। সুলেখা রিসিভার রেখে চলে যাওয়ার পর জয়ন্ত জিজ্ঞাসা করল, যদিও তোমার ব্যাপার, তবু হিন্দি ছবিতে কাজ করলে তুমি অল ইন্ডিয়া এক্সপোজার পেতে। টাকা এবং নাম দুটোই বাড়ত, তাই না? হতো। তাহলে ফিরিয়ে দিলে কেন? আমি কলকাতা ছাড়তে পারবো না। কেন? কলকাতা ছেড়ে গেলে আমি রোজ তোমার দেখা পাব না, তাই। অদিতি মুগ্ধ চোখে তাকালো জয়ন্ত। তুমি? নাম, কোনো কথা বলবে না। বলবো। জয়ন্ত একটু এগিয়ে এলো। অদিতি, তুমি আমাকে বিয়ে করবে? আচমকা পৃথিবীর সব অন্ধকার মহাশূন্যে হারিয়ে গেল। যা কিছু দ্বিধাদ্বন্দ্ব সব উধাও। সকালটা সকালের চেয়ে সুন্দর হয়ে উঠল। কাল রাত্রে যাওয়ার সময় জয়ন্ত জানিয়ে গিয়েছিল, ব্যাপারটাকে ঝুলিয়ে রেখে আর লাভ নেই। সম্পর্ক যখন তৈরি হয়েছে তখন তাকে স্বীকৃতি দেবে সে। আর এই জন্য মায়ের সঙ্গে কথা বলবে আজই। জয়ন্তর বাবা রাজ্যের মন্ত্রী। তার খ্যাতি বিরাট। প্রতাপ প্রতিপত্তি নিয়ে কোনো সন্দেহ নেই। দীর্ঘকাল মন্ত্রিত্বে আছেন তিনি। কাগজে যেহেতু নিয়মিত ছবি ছাপা হয়, তাই তার মুখের সঙ্গে অদিতি পরিচিত। জয়ন্তর প্রস্তাব শোনা মাত্র তার কেমন যেন ভয় ভয় করতে লাগল। ওরকম রাশভারী মানুষ যদি একমাত্র ছেলের বিয়ে, তার মতো বিয়ে ভেঙে আসা অভিনেত্রীর সঙ্গে দিতে রাজি না হন। জয়ন্ত বলেছে, ওর বাবা রাজি না হলে সে আলাদা পথ বেছে নেবে, অদিতিকে নিয়ে আলাদা জীবনযাপন করবে, আর এর জন্যে তার কোনো আক্ষেপ কখনো হবে না। কিন্তু জয়ন্ত তাকে আশ্বাস দিয়েছে, ওর মায়ের কথা বাবা কখনো ফেলতে পারবেন না। জয়ন্তর মা সমাজসেবিকা, অনেকগুলো মহিলা প্রতিষ্ঠানের সভানেত্রী। বিশেষ করে নির্যাতিতা মেয়েদের অর্থনৈতিক এবং সামাজিক প্রতিষ্ঠা দেওয়ার জন্যে তার উদ্যোগ বিশেষভাবে প্রশংসিত। কিছুদিন আগে সারা বাংলা নারী সমাজের পক্ষ থেকে তাকে বিশাল সংবর্ধনা দেওয়া হয়েছে। কাগজে ছবি ছাপা হয়েছিল। একেবারে সন্ধ্যা রানীর মতো চেহারা, দেখলেই মনে হয় কোমল স্বভাবের মা। তিনি নিশ্চয়ই ছেলের ইচ্ছেকে মেনে নেবেন। জয়ন্ত বলছে, আমার মায়ের মতো প্রগতিবাদী মহিলা আমি খুব কম দেখেছি। তুমি একটু চিন্তা করবে না। সকালে এক ঝাঁক আলো পড়েছিল ব্যালকনিতে। চায়ের কাপ হাতে নিয়ে এসব ভাবছিল অদিতি। এবার তাকে সিনেমা জগৎ ছাড়তে হবে। সংসার এবং অভিনয় একসঙ্গে কখনোই করবে না সে। তাছাড়া একটা শান্তির জীবন পেলে কেন আর অভিনয়ের মায়ায় নিজেকে বেঁধে রাখবে? সকালবেলায় উঠে স্টুডিওতে ছোটা, সারাদিন সেখানে কাজে ডুবে থাকা, এসব এই জীবনে মানায়। কিন্তু সংসারের দায়িত্ব নিলে তাতেই মন দেওয়া উচিত। সুলেখা এলো। তৈরি হবে না? হ্যাঁ, হতেই হবে। আচ্ছা সুলেখা, এখন পর্যন্ত আমি সাইন করেছি অথচ শুটিং শেষ হয়নি এমন ছবির সংখ্যা কত? 12। তার মধ্যে 4টে ছবির শুটিং সামনের মাসে শুরু হবে। 4টে ছবির শুটিং শেষ হবে, কিন্তু ডাবিং বাকি, আর বাকি 4টে মাঝপথে। সুলেখা বলল, তুই আর কোনো নতুন ছবি এখন নিবি না। সেই সঙ্গে সবাইকে জানিয়ে দিবি
আগামী 6 মাসের মধ্যে আমি সব ছবির কাজ শেষ করে দিতে চাই। সে কি? হ্যাঁ, যদি 4টে নতুন ছবির প্রযোজক 6 মাসের মধ্যে ছবি শেষ করতে না পারে, তাহলে স্বচ্ছন্দে ওরা অন্য অভিনেত্রী নিতে পারে। সুলেখা হতভম্ব। তুমি কি ভেবেচিন্তে বলছো দিদি? তোর কি মনে হয় আমি অসংলগ্ন কথা বলি? না, কিন্তু কোনো কিন্তু নয়। তারপরেই খেয়াল হলো অদিতির, সে অভিনয় ছেড়ে দিলে সুলেখা কি করবে? সুলেখা নিশ্চয়ই নিজের ভবিষ্যতের কথা ভেবে খুব ঘাবড়ে যাচ্ছে। জয়ন্তকে বলে সুলেখার একটা চাকরির ব্যবস্থা সে নিশ্চয়ই করে দিতে পারে। অদিতি হাসল। তুই ভয় পাস না, তোর একটা ভালো ব্যবস্থা হবে। তুমি কি অভিনয় জগৎ থেকে সরে যাবে দিদি? এখনই কথাটা কাউকে বলার দরকার নেই। কিন্তু কেন? অদিতি হাসল, কিন্তু কোনো কথা না বলে চেয়ার ছেড়ে বাথরুমের দিকে পা বাড়াল। এখনই সুলেখাকে সব কথা বলার কি দরকার? স্টুডিওতে ও খুব আড্ডা মারে যখন সে শুটিং করে। সামন্ত এলে তো কথাই নেই, কখন মুখ ফসকে বলে ফেলবে আর চাউর হয়ে যাবে খবরটা। সঙ্গে সঙ্গে সাংবাদিকরা ঝাঁপিয়ে পড়বে তার উপর। এ ব্যাপারে কাউকে কিছু বলার সময় এলে জয়ন্ত বলবে, সেটাই স্বাভাবিক। ওর মতো বিরাট মনের মানুষ তাকে সম্মান দিতে যাচ্ছে, সে কিছুতেই ওর অসম্মান করতে পারে না। আজ 3টে বড় দৃশ্য তোলার পরিকল্পনা ছিল পরিচালকের, তার মধ্যে একটি প্রায় বেড সিন। সই করার আগে যখন চিত্রনাট্য পড়েছিল তখন অদিতির মনে হয়েছিল গল্পের স্বার্থের প্রয়োজন আছে। আজ দৃশ্যটি তোলার আগে তার খুব অস্বস্তি হল। দৃশ্যটি হল নায়ক অসুস্থ, একা থাকে, তাকে দেখতে এসে সেবা করছে নায়িকা, এবং ওই অবস্থায় নায়ক নায়িকাকে জড়িয়ে ধরে। নায়িকা অসুস্থতার অজুহাতে বাধা দিতে চায়, কিন্তু নায়ক শোনে না। শেষ মুহূর্তে নায়িকার ভালো লাগে ব্যাপারটা। এই দৃশ্যটির প্রয়োজন এই কারণেই যে পরবর্তীকালে নায়িকা গর্ভবতী হবে এবং নায়ক ভুল বুঝে তাকে ছেড়ে চলে যাবে। সন্তানের জন্ম দিয়ে নায়িকা যেসব নাটকীয় সমস্যার সামনে পড়বে তার জন্য এই দৃশ্যের প্রয়োজন। কিন্তু আজ অদিতির মনে সংশয় এলো। পরিচালককে গ্রিনরুমে ডেকে পাঠালো সে। একটু ইতস্তত করে বলল, আমি জানি এই সময় আপনাকে সমস্যায় ফেলা ঠিক নয়, কিন্তু কোনোভাবেই কি বেশ সিন এড়ানো যায় না? মানে? পরিচালক হতভম্ব। ধরুন আপনার মেয়ে অভিনেত্রী, তার বিয়ে ঠিক হয়েছে। বিয়ের আগে এরকম বেশ সিনে অভিনয় করতে সে যদি আপত্তি করত তাহলে কি করতেন? বুঝতে পারছি, কিন্তু ম্যাডাম, চিত্রনাট্য আপনাকে দেখানো হয়েছিল ছবি শুরু করার আগেই। আপনি জানেন পুরো গল্পটা এই দৃশ্যটির উপর দাঁড়িয়ে আছে। এখন আপত্তি করলে? আপত্তি করিনি, যদি কোনো উপায় থাকে তাহলে আমার অস্বস্তি হতো না। ঠিক আছে, যতটা কম এক্সপোজ করে দৃশ্যটি তোলা যায় আমি তার চেষ্টা করব। আপনার ইমেজ নষ্ট হবে না। ধন্যবাদ। বেরিয়ে যেতে যেতে পরিচালক ঘুরে দাঁড়াল। আমি কি এখনই আপনাকে আগাম অভিনন্দন জানাতে পারি? কি কারণে? অদিতি বুঝতে পারল না। আপনার শুভ খবরের জন্যে। হঠাৎ মুখে রক্ত জমল। তাড়াতাড়ি বলে উঠল, না না, সেরকম কিছু নয়। ঠিক আছে, আপনি রেডি হলে আমি সেটে যাব। ছবির নায়ক কমলেশ এখন বেশ নাম করেছে। অদিতির সঙ্গে গোটা 5 ছবি হয়ে গেছে তার। সেটে ঢোকামাত্র এগিয়ে এসে বাউ করে বলল, আমার অপরাধ? মানে? আপনি নাকি আমাকে বিশ্বাস করতে পারছেন না। কি ব্যাপারে? আমার সঙ্গে বেশ সিন করার ব্যাপারে? হাসল কমলেশ। শুনে অপমানিত বোধ করছেন নিশ্চয়ই। ডিরেক্টরকে বলুন না এই অপমানের জন্য দৃশ্যটায় অভিনয় করবেন না আপনি। পাগল, সঙ্গে সঙ্গে আমি ছাঁটাই হয়ে যাব। হাসল কমলেশ। আপনি যা পারেন আমি তা পারি না, কিন্তু সমস্যাটা কি? কিছু না। শুনলাম নতুন জীবন শুরু করতে যাচ্ছেন। শোনা কথা। এগিয়ে গেল অদিতি। যতটা সম্ভব সম্ভ্রম বাঁচিয়ে শয্যাদৃশ্যে অভিনয় করল ওরা। কমলেশ ছেলেটা ভালো, কোনো কোনো মুহূর্তে স্বচ্ছন্দে সুযোগ নিতে পারত, নেয়নি। পরিচালক প্রচুর সময় নিয়ে এমন কৌশলে ছবি তুলেছেন যে দর্শকরা বুঝতেই পারবে না যে ওরা আদৌ অত ঘনিষ্ঠ হয়নি। মেকআপ রুমে এসে মেকআপ তুলতে তুলতে আজ রাত 8:30 বেজে গেল। এটা তার নিয়মের বাইরে, কিন্তু দৃশ্যটি অসমাপ্ত থেকে যেত যদি সে 6টায় শুটিং বন্ধ করে দিত। মেকআপ তোলার পর সুলেখা খামটা এগিয়ে দিল। কে দিয়েছে? একটা লোক পৌঁছে দিয়ে গেল। কোল না, জয়ন্তদা পাঠিয়েছেন, সুলেখা জানাল। দ্রুত খাম খুলল। সাদা কাগজের মাঝখানে কয়েকটা অক্ষর। সুখবর, মাকে জানিয়েছি। ব্যবসার কাজে হঠাৎ দুর্গাপুর যাচ্ছি, কাল দেখা হবে। কিরকম একটা আরাম হল।
সুখবরটার জন্য যতটা, তার চেয়ে অনেক বেশি আজ জয়ন্তর মুখোমুখি হতে হচ্ছে না বলে। এ দৃশ্যে অভিনয় করার পর জয়ন্তর সামনে দাঁড়াতে তার খুব অস্বস্তি হতো। যতই বলা হয় অভিনয় নকল, জীবন নয়, তবুও। সুলেখার মুখ খুব গম্ভীর। বাড়ি ফিরে স্নান সারার পর অদিতি তাকে জিজ্ঞাসা করল, তোর কি হয়েছে? কিছু না তো। মিথ্যে কথা বলছিস কেন? তুমি অভিনয় করা ছেড়ে দেবে? হ্যাঁ। অদিতি হাসল। সংসার আর অভিনয় একসঙ্গে হয় না। আমি কি করব তখন? তোর চাকরির ব্যবস্থা করব বলেছি তো। তার চেয়ে, সুলেখা বলল, তুমি যদি আরেকটা ছবি করো আর ওকে পরিচালনার ভার দাও, তাহলে অনেক বেশি উপকার হবে। ওকে মানে? সামন্তকে? সামন্ত নিজে পরিচালনা করবে? ওর খুব ইচ্ছে, কিন্তু আমার হাতে তো সময় নেই। ঠিক আছে, একটু ভেবে দেখি। কিন্তু সামন্ত কি কোনো প্রডিউসার জোগাড় করতে পেরেছে? হ্যাঁ, তোমার প্রথম ছবি যিনি প্রডিউস করেছিলেন তিনি রাজি হয়েছেন। সুলেখা বলা মাত্র ফোন বাজল। সে এগিয়ে গিয়ে রিসিভার তুলে কথা বলে উত্তেজিত হয়ে ঘুরে দাঁড়াল। তোমার ফোন, জয়ন্তদার মা। শুনছিলেন সমরেশ মজুমদারের উপন্যাস সিনেমাওয়ালা। পড়ছিলাম এর ৮ম পর্ব। উপন্যাসটি আপনাদের কাছে কেমন লাগছে তা অবশ্যই কমেন্ট করে আমাদেরকে জানাতে পারেন। ভালো লাগলে একটি লাইক করবেন, চাইলে শেয়ার করে অন্যকে শোনার সুযোগ করে দিতে পারেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং গল্পতরুর সঙ্গেই থাকবেন। ধন্যবাদ।